24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বিষয়টা একটু অন্যরকম, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শরীর স্বাস্থ্য আজকের বিষয়। আমাদের টেনশন ভীষণ বাড়ছে, রোজকার জীবনে আমরা ভীষণ ব্যবস্থা, খাওয়া দাওয়া ঠিকঠাক করে হচ্ছে না, তাই শরীরে নানান রকমের কমপ্লিকেশনস আসছে। ঠিক সেই কারণেই আজকে আমাদের সঙ্গে আছেন একজন বিশিষ্ট অতিথি, ডক্টর পৃথ্বীরাজ ভট্টাচার্য। তিনি হলেন সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ফ্রম ফর্টিস হসপিটাল। তিনি বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করবেন, অনেক কিছু ইনফরমেশন দেবেন, যাতে কি করে আমরা ঠিক থাকতে পারি। আমরা এটা বুঝিই না, আমরা ভুলেই যাই যে কি করে কি করতে হবে। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে আমাদের শরীরের হার্ট, বডির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা হার্ট, সেটাকে কি করে ঠিকঠাক রাখা যায়, সেটা কিভাবে, কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকদিন ভীষণ টেনশন থাকে, টেনশনের ফলে সব থেকে বড় কথা করোনা এখনো ঠিকভাবে যায়নি, কিভাবে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি করে সেটা মেনটেন করব, সব কিছু সদুত্তর দেবেন আজকে ডাক্তারবাবু আমাদের সামনে আছেন। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে 24 আওয়ার্স টিভিতে। ডাক্তারবাবু, যেটা প্রথমেই আমি বলবো যে সেটা হচ্ছে যে আমাদের ভীষণ ব্যস্ত জীবন, এতটাই ব্যস্ত জীবন যে কখন খাওয়া দাওয়া করতে হবে, কখন কি করতে হবে আমরা সেটা করি না, একদমই করি না, করতে ভুলেও যাই। তো সেই ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলবো যে হৃদরোগের আশঙ্কা কিন্তু দিন দিন বাড়ছে, এবং সব থেকে বড় কথা, আগে যেটা হতো যে হৃদরোগে কিন্তু আমরা দেখতাম কি বয়স্ক মানুষদের উপর এফেক্টটা একটু বেশি পড়ছে, যারা কম বয়স্ক মানুষ রয়েছেন তাদের প্রতি এফেক্টটা কম পড়ছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আবার অন্য কিছু দেখা যাচ্ছে যে যারা অল্প বয়সী মানুষজন রয়েছেন তাদের প্রতিও কিন্তু এফেক্ট হচ্ছে। তো এই যে এই জিনিসটা আমরা প্রতিদিনের জীবনযাপনে এমন কি করলে হৃদরোগটা আমাদের ততটা এফেক্ট করবে না, বা আমরা আমাদের হার্টকে সুস্থ রাখতে পারবো, এটা আমি প্রথমেই আপনার থেকে জানতে চাইবো। ধন্যবাদ। একদম ঠিক কথা আপনি বলেছেন যে পশ্চিমের দেশগুলোর তুলনাতে আমাদের দেশে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে, তার মধ্যে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলোর পপুলেশন যা আছে তাতে দেখা যাচ্ছে আমাদের মধ্যে হৃদরোগের প্রবণতাটাই বেশি পশ্চিমের দেশগুলোর তুলনাতে। আমেরিকা বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর তুলনাতে আমাদের দেশে বা আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে হৃদরোগের সম্ভাবনা প্রায় 10% বেশি। হয়তো জেনেটিক কারণ, হয়তো আমাদের লাইফস্টাইল, দুটোই এক্ষেত্রে সমানভাবে প্রভাব বিস্তার করে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা আপনি তুলেছেন, যে বয়স্ক লোকের থেকে কম বয়স্ক লোকেদেরও কিন্তু হার্টের রোগের রিস্ক কম নয়। এক সময় দেখা যেত বেশি বয়সের লোক, 50-60 বছরের বয়স্ক লোকেদেরই হার্টের সমস্যা দেখা যেত, কিন্তু এখনকার দিনে আমরা দেখছি যে 30 বছরের বয়সের ইয়াং, যারা তথাকথিত কম বয়সী, তাদের মধ্যেও হার্টের রোগ কিন্তু বেড়েই চলেছে। এবং আরেকটা যেটা খারাপের দিক, সেটা হচ্ছে যাদের কম বয়সে হার্ট অ্যাটাক হয় তাদের হার্ট অ্যাটাক নিয়ে আসার প্রবণতাটা বেশি। এটা স্টেবল করোনারি আর্টারি ডিজিজ নিয়ে আসার প্রবণতা কিন্তু বেশি বয়সের লোকের হয়, যেক্ষেত্রে কম বয়সের লোকরা বেশিরভাগ সময় আমাদের কাছে অ্যাকিউট একটা সিচুয়েশন হার্ট অ্যাটাক নিয়ে বেশি আসেন। এবং সেটা ফাইন্যান্সিয়াল দিক থেকেও ইমপ্লিকেশন অনেক, কারণ একজন রোজগেরে মানুষ, তার ফ্যামিলি সবে শুরু হয়েছে, সেই রকম একজন মানুষ যদি প্রথমেই একটা হার্ট অ্যাটাকের অসুস্থ হয়ে পড়েন, এবং এক্ষেত্রে দেখা যায় একজন হার্ট অ্যাটাকের রোগের যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হয়, সেক্ষেত্রে মৃত্যুর আশঙ্কাও কিন্তু অনেকাংশে বেশি। সুতরাং এইরকম ক্ষেত্রে এই একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের আলোচনা করতেই হবে। এবং প্রধান কারণ যেটা কম বয়সে হার্ট অ্যাটাকের, তাদের একটা কারণ অবশ্যই আমাদের কিছু অনিয়ন্ত্রিত জীবনযাত্রা। তার মধ্যে একটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যদি আমি বলি, সেটা হচ্ছে ধূমপান করা। ধূমপান করাটা সবথেকে খারাপ হার্টের জন্য। শুধু হার্ট নয়, অন্যান্য রোগ যেমন ফুসফুসের রোগ বা ক্যান্সারের রিস্কও বহুগুণে বাড়িয়ে দেয় ধূমপান। আরেকটা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, অনিয়ন্ত্রিত শরীরচর্চার অভাব, একদমই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো রকম না করা, এবং স্ট্রেস একটা তো সর্বোপরি রয়েছে। এই সমস্ত কিছু মিশিয়ে, এবং তার সঙ্গে খানিকটা জেনেটিক ফ্যাক্টরও রয়েছে, যার জন্য আমাদের দেশের বেশিরভাগ কম বয়সী লোকজনই হয়তো আরও হার্টের রোগের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। আচ্ছা ডাক্তারবাবু, পরের যে প্রশ্নটায় যাব সেটা হচ্ছে ঠিক দৈনন্দিন জীবনযাপনে ঠিক কীরকম খাবার যদি আমরা খেতে পারি তাহলে আমাদের হার্টটা একটু ভালো থাকবে বা হৃদরোগের সম্ভাবনাটা একটু কমবে, যদি আপনি একটু দর্শকদের বলেন। দেখুন, খাওয়া দাওয়া তো অবশ্যই একটা ব্যালেন্সড ডায়েট ফলো করা উচিত। ব্যালেন্সড ডায়েট বলতে আমরা বুঝি আমার সবই লাগবে। আমার খাবারের যেটা প্রধান উপাদান, প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এই তিনটে হচ্ছে আমার খাবারের প্রধান উপাদান, এবং এই তিনটে উপাদানই এক সঠিক মাত্রায় আমাদের প্রয়োজন। এবং হার্টের রোগের জন্য, যারা বিশেষ করে হার্টের রোগ আটকাতে চান, তাদের ক্ষেত্রে
আমরা অবশ্যই বলি তারা বেশি তৈলাক্ত খাবার, মেদযুক্ত, ফ্যাটযুক্ত খাবার, প্রসেসড ফুড, যে সমস্ত ফুডে ডালডা জাতীয় তেল ব্যবহার করা হয়, ডালডা জাতীয় বনস্পতি ব্যবহার করা হয়, সেই ধরনের খাবারকে অ্যাভয়েড করা এবং বেশি পরিমাণে কাঁচা শাকসবজি, ফলমূল বা সেদ্ধ করা শাকসবজি খেলে হার্টের রোগকে অনেকটা অন্তত ডায়েটের দিক থেকে আমরা ঠেকিয়ে রাখতে পারি। তার সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ। রোজ অন্তত দিনে 30 মিনিট, আর কিছু না হলেও 30 মিনিট একটা মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু প্রয়োজন হার্টকে সুস্থ রাখার জন্য। এবং অবশ্যই তার সঙ্গে ধূমপান না করা, নিজের শরীরের ওজনের দিকে খেয়াল রাখা। প্রত্যেকটি মানুষের তার হাইটের অনুপাতে তার একটি ওজনের নির্দিষ্ট রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে নিজের ওজনটাকে বেঁধে রাখার চেষ্টা করা, এই সমস্ত কিছু মেনটেন করলে এইগুলোই লাইফস্টাইল মডিফিকেশন, যার মাধ্যমে আমরা হার্টের রোগকে আটকাতে পারি। ডাক্তারবাবু কিন্তু বলে দিয়েছেন যে কি কি করলে আমরা একটু বিপদ থেকে মুক্ত হতে পারি। হ্যাঁ, একটু ওয়ার্কআউট করতে হবে, বেশি আজকে ভালো লাগছে না এরকম করলে হবে না। তবে ডাক্তারবাবু আমার মনে হয় সপ্তাহে 1-2 দিন একটু অয়েলি ফুড চলতেই পারে, তাই তো? তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না তো? অবশ্যই আপনার পুরোটাই ডিপেন্ড করছে। যিনি হার্টের রোগী নন তাকে অবশ্যই আমি বললাম যে প্রত্যেকটি খাবারেরই জীবনে প্রয়োজন আছে। তার মধ্যে যেগুলো আমরা সিন ফুড বলি সেগুলো একদম তো বর্জন করা সম্ভব নয়, তবে যিনি হার্টের রোগী হয়ে গেছেন তার ক্ষেত্রে এগুলো যতটা সম্ভব পরিহার করাই উচিত। 1-2 দিন সব কিছুই চলতে পারে। বেশ, আচ্ছা, এবার একটা বিষয়তে আমি যাব। আমার মনে হয় অনেক দর্শক এটা জানতে চাইছিলেন অনেক দিন ধরে, সেটা হচ্ছে হার্টের অসুখ যে হচ্ছে, যে আমরা যে একটা বিপদ সীমার দিকে এগিয়ে যাচ্ছি, এটার লক্ষণগুলো কি কি ডাক্তারবাবু? কি কি হলে আমরা বুঝতে পারবো যে না, এবার কিন্তু আমাদের শক্ত হাতে হালটা ধরতে হবে, ডক্টর কনসাল্ট কিন্তু করতেই হবে? কি কি একটু যদি বলে নেন। অবশ্যই, আমাদের হার্ট হচ্ছে একটা পাম্প। হার্ট আমরা যখন জন্মাই, মায়ের গর্ভে থাকি, 6 সপ্তাহ থেকে এই হার্ট কাজ করা শুরু করে এবং যতদিন পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস পড়বে ততদিন পর্যন্ত কিন্তু এই হার্ট মিনিটে 60 থেকে 100 এই রেটে পাম্প করতেই থাকবে। এই পাম্প করতে যে স্পেশাল মাসলটা হার্টের লাগে সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়াম টিস্যু জন্মের সময় থেকে কিন্তু নির্দিষ্ট। একবার যদি মায়োকার্ডিয়াম টিস্যু ড্যামেজ হয় সেটা নতুন করে তৈরি হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে অনেক সময় আমাদের চামড়া কেটে গেলে সেই চামড়াটা জুড়ে যায় আবার, কিন্তু মায়োকার্ডিয়াম যদি একবার নষ্ট হয়ে যায় সেটা নতুন করে তৈরি হয় না। এবং এই মায়োকার্ডিয়াম যেই পাম্প করছে, কাজ করছে, তার জন্য তার তো এনার্জি দরকার। সেই এনার্জিটা কে দিচ্ছে? হার্টের দুটি করোনারি আর্টারি আছে, রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি। এই দুটো করোনারি আর্টারি দিয়ে হার্টের রক্ত চলাচল হয় এবং তার থেকেই প্রয়োজনীয় যা নিউট্রিয়েন্টস বা খাবার দাবার হার্টের এবং অক্সিজেন হার্ট পায়। কোনো কারণে যদি এই শিরা দুটোতে বা করোনারি আর্টারি দুটোতে কোনো ব্লকেজ তৈরি হয় তাহলে এই রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় এবং সেক্ষেত্রে হার্টের যে কিছু কিছু লক্ষণ দেখা দেয় সেগুলো হলো, 1 নম্বর, আপনার প্রত্যেকটা বয়সের মানুষের একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটি আছে তার সেই বয়সে স্বাভাবিকভাবে কোনো কষ্ট ছাড়া করা উচিত। যখন দেখা যায় যে একজন মানুষ সেই কাজগুলো দৈনন্দিন করতে পারছেন না, করতে গেলে তার কোনো অসুবিধা হচ্ছে, যেমন চাপ হচ্ছে বা হাঁপিয়ে যাচ্ছেন দ্রুত বা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছেন বা বুকটা ধরফর করছে, এগুলো হচ্ছে কমন লক্ষণ যে আপনার কিন্তু ভাবতে হবে যে আমার হার্টের হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে। এছাড়া হার্টের মাসল বা করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের ভালভের সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই সিমটমগুলোই প্রধান লক্ষণ। আরেকটা লক্ষণ যেটা আমরা বলি হার্ট ব্লক, সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে 2-1 সেকেন্ডের জন্য চোখ মুখ অন্ধকার হয়ে হয়তো বেহুশি হয়ে গেলেন। এরকম ক্ষেত্রেও কখনো কখনো হার্টের রোগের লক্ষণ হিসাবে ওটাকে ভাবতে হবে। এগুলোই আমাদের সতর্ক থাকা উচিত এবং এইরকম কোনো সিমটম যদি দেখা যায়, ইনিশিয়ালি হয়তো শুরুর দিকে দেখা গেল পরিশ্রম করতে গেলে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু ডিজিজটা যখন আরো অ্যাডভান্সড হয়ে যায়, আরো যদি আমরা এটাকে অবহেলা করতে থাকি, তখন দেখবো আমি কোনো পরিশ্রম না করলেও বা খুব সামান্য পরিশ্রম, তাতেও হয়তো আমার এই সমস্যাগুলো, বুক ধরফর করা বা বুকে চাপ ধরা বা শ্বাসকষ্ট শুরু হচ্ছে। তখন আমাদের বুঝতে হবে হার্টের ডাক্তারের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আমি এবার আরেকটা প্রশ্ন একটু করব, সেটা দর্শকদের জন্য। সেটা হচ্ছে যে করোনার প্রকোপ অনেকটাই কমেছে। করোনা যাদের সিভিয়ারলি অ্যাটাক করেছিল বা যারা ভীষণভাবে করোনায় অনেকটা কষ্ট পেয়েছেন, অনেকদিন হসপিটালাইজ ছিলেন, অক্সিজেনের অভাবে নানান রকমের কমপ্লিকেশনস হয়েছে, তাদের ক্ষেত্রে পরবর্তীকালে কি হার্টের উপর কোনো রকম এফেক্ট করতে পারে? বা এই ক্ষেত্রে হার্টের দিক থেকে তারা কি কি সাবধানতা অবলম্বন করতে পারে কি কিছু যদি একটু বলে দেন। দেখুন, করোনার লং টার্ম এফেক্ট সম্পর্কে আমরা এখনো জানি না, কারণ করোনা সবেমাত্র এই বয়স হয়েছে 2 বছর। সুতরাং এর লং টার্ম এফেক্ট নিয়ে বলার সময় আমাদের এখনো আসেনি। তবে হ্যাঁ, শর্ট টার্মে করোনার এফেক্ট হার্টে ডেফিনেটলি হয়েছে।
এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা মারাত্মকও হয়েছে। বিশেষ করে যারা অলরেডি হার্টের পেশেন্ট ছিলেন তাদের ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছে, যাদের বা অন্যান্য যারা হার্টের কোমরবিডিটিস আমরা যেগুলো বলি, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস যাদের ছিল, তাদের হয়তো একটা স্টেবল করোনারি আর্টারি ডিজিজ ছিল, এরকম ক্ষেত্রে তাদের বাড়াবাড়ি হয়েছে। যেটা আরেকটা সমস্যা হয়েছে, করোনার সময় দীর্ঘদিন লকডাউনের কারণে মানুষ সময় মতো ওষুধ পাননি, ওষুধ জোগাড় করতে পারেননি, ওষুধ কিনতে পারেননি, সেই কারণেও হার্টের সমস্যা হয়েছে। তো আরেকটা সময় ঠিক মতো হাসপাতালে পৌঁছতে পারেননি, সেই সময় হাসপাতালে আসা নিয়ে একটা মানুষের মনে প্রচুর ভীতি কাজ করেছে। সুতরাং একটা সময় আমরা দেখেছি যে সঠিক সময়ে চিকিৎসা হলে যেই মানুষটাকে বাঁচানো যেত তাকে হয়তো আমরা বাঁচাতে পারিনি। হার্টের অসুখের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সময়। যত তাড়াতাড়ি আমরা পেশেন্টকে হাতে পাবো তত তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু করা যাবে এবং তত তাড়াতাড়ি তাকে সুস্থ করে তোলার সম্ভাবনা বাড়বে। করোনার এফেক্ট ডাইরেক্টলি হার্টে বলতে দু ধরনের এফেক্ট আমরা পেয়েছি। একটা হচ্ছে মায়োকার্ডাইটিস, মানে করোনা একটা ভাইরাস, সেই ভাইরাস যদি ডাইরেক্টলি হার্টের মাসেলে এফেক্ট করে তাহলে একটা মায়োকার্ডিয়াল ইনফ্লামেশন হয়, একটা প্রদাহ হয় মাসেলের মধ্যে, সেটাকে মায়োকার্ডাইটিস বলে। সেটাকে প্রুফ করতে গেলে আমাদের বায়োপসি করা ছাড়া উপায় নাই, মায়োকার্ডিয়াল বায়োপসি, সেটা হার্ট প্রুফ করা ছাড়া। কিন্তু তার কিছু কিছু সিমটমস আছে, যেমন কারোর যদি হার্ট রেট দেখা যায় পারসিস্টেন্টলি বেড়ে থাকছে, 100, নর্মালি আমাদের হার্টবিট মিনিটে 60 থেকে 100 থাকার কথা, কিন্তু দেখা গেল কারোর হার্ট রেট বেড়েই থাকছে সবসময়। সে যখন রেস্টে বসে আছে, কোনো কাজ করছে না, তখনও তার হার্ট রেটটা 120, 130-এর নিচে নামছে না। তো এইটা একটা সন্দেহ হয় যে পেশেন্টের হয়তো মায়োকার্ডাইটিস হয়েছে। এবং বহু পেশেন্টের করোনা পরবর্তীকালে দেখা গেছে এরকম একটা হার্ট রেট বেশি থাকার প্রবণতা রয়েছে, ছিল। এবং এটা আমরা এখনো 2-1 জন পেশেন্টকে দেখেছি যারা সদ্য করোনা থেকে উঠেছেন 2-3 মাসের মধ্যে, তাদের ক্ষেত্রে এটা হয়েছে। কিন্তু সেটা যে তার বিশেষ কোনো ক্ষতি করেছে বা তার জন্য তার জীবন সংশয় হয়েছে, এরকমটা কিন্তু হয়নি। তো এটা একটা শর্ট টার্ম এফেক্ট আমরা বলবো করোনার আমরা দেখেছি। আরেকটা যেটা বলার সেটা হচ্ছে করোনা, বিশেষ করে যেটা সেকেন্ড ওয়েভ ছিল, ডেল্টা ভাইরাস দিয়ে যে করোনাটা হয়েছিল, তাতে আমরা দেখেছি যে থ্রম্বোজেনিসিটি বেড়ে যাচ্ছে, মানুষের রক্তের মধ্যে রক্তটা জমাট বাঁধার প্রবণতা বেড়ে গেছে এবং ফুসফুসের যে রক্ত নালীগুলো, সেই নালীগুলোতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পোস্টমর্টেমে যে ওই রক্তনালীগুলো পুরো ব্লক হয়ে গিয়েছিল। সেই কারণে রক্ত তরল রাখার ওষুধ তাদের ক্ষেত্রে অনেক আমরা দেখেছি যে অভিজ্ঞতা থেকে, যে যারা একটু মডারেট বা সিভিয়ার করোনা নিয়ে এসেছেন বা ভর্তি হয়েছেন, তাদেরকে তখন আমরা রেগুলার ব্লাড থিনার ইনজেকশন দিয়েছি এবং তাতে ভালো ফলও পাওয়া গেছে। আচ্ছা, বেশ। তার মানে ডাক্তারবাবুর কথা থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট, যদি আমরা প্রত্যেক দিনে একটু ওয়ার্কআউট করি, একটু যদি হেলদি খাই, সে যদি 2 দিন একটু অনিয়ম হতেই পারে, তাহলে কিন্তু আপাতভাবে আমাদের হার্ট বা আমাদের হৃদরোগের থেকে আমরা কিন্তু কিছুটা স্বস্তি পাবো। তবে আমি এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যেটা দিনে দিনে কিন্তু বাড়ছে এবং এতটাই বাড়ছে যে এটা কিন্তু রীতিমতো ভ্রুকুটি দিচ্ছে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাক কখন হয়, কিভাবে হয়, এই লক্ষণ কি, কিভাবে চিকিৎসা করা যেতে পারে, বা এই যাবতীয় সমস্ত প্রশ্ন নিয়ে আমি আবারও ডাক্তারবাবুর কাছে ফিরে যাব। ডাক্তারবাবু, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক বিষয়টা কিন্তু দিন দিন বাড়ছে, আর আমি যেটা প্রথমেই শুরু করলাম যে এখন অল্প বয়সীদের মধ্যেও এরকম প্রবণতা দেখা যাচ্ছে। হার্ট অ্যাটাক হলে ঠিক সেই মোমেন্টে পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে হবে, ট্রিটমেন্ট শুরু হবে, সেটা একরকম হলো। তা এরকম কি কোনো বলতে পারবেন কোনো পদ্ধতি যাতে সেই মুহূর্তে অন্তত পেশেন্টের প্রাণটা বেঁচে যায়, বা হার্ট অ্যাটাক যে হতে পারে এরকম কীরকম লক্ষণ কি আগে থেকে কি আমাদের বলে বিপদ তো বলে আসে না, কিন্তু তবুও যদি কিছুটা আমরা জানতে পারি তাহলে আমরা একটু সতর্ক হব। একটু যদি ডিটেলসে বলে দেন দর্শকদের। দেখুন, হার্ট অ্যাটাক বলে আসে না অবশ্যই, কিন্তু কার হার্ট অ্যাটাক হবে সেটার কিছু কিছু রিস্ক ফ্যাক্টর দেখে আমরা আন্দাজ করতে পারি যে এই লোকটির হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেশি সাধারণ লোকের থেকে। যেমন সেই রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? 1 নম্বর হচ্ছে পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে লং টার্ম, পেশেন্ট যদি হাইপার টেনশনের পেশেন্ট হয়, মানে ব্লাড প্রেশার যদি তার বেশি থাকে এবং তাকে যদি ব্লাড প্রেশার ওষুধ খেতে হয়, পেশেন্ট যদি স্মোকার হয় এবং পেশেন্টের কোলেস্টেরল লেভেল যদি বেশি থাকে, পেশেন্টের যদি বডি ওয়েট বেশি থাকে, এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিন্তু যাদের এই সমস্যাগুলো নেই তার থেকে অবশ্যই বেশি। এবং এইরকম পেশেন্টের ক্ষেত্রে আমি যেই সিমটমগুলো আগে বললাম, যে হাঁটাচলা করতে গেলে বুকটা চেপে আসা, শ্বাসকষ্ট হওয়া, বুকটা ধরফর করা বা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া, এই সমস্যাগুলো যদি দেখা যায় তাহলে অবশ্যই সাবধান হওয়া উচিত যে আমার হার্টের শিরার মধ্যে, যে করোনারি আর্টারির মধ্যে ব্লকেজ তৈরি হচ্ছে কিনা। এছাড়াও যদি হঠাৎ করে দেখা যায় যে কারোর এমন একটা বুকটা চাপ ধরে ব্যথা করলো এবং সেই ব্যথাটা বুকের মধ্যে পুরো একটা জায়গায় নয়, কিন্তু পুরো হার্ট অ্যাটাকের ব্যথা কখনো আপনি একটা আঙুল দিয়ে দেখাতে পারবেন না যে আমার শুধু এই জায়গাটা ব্যথা করছে। হার্টের ব্যথা একটা আপনাকে ইটস কম্প্রেসিভ পেন, বুকটা যেন খামচে ধরেছে,
এবং সেই ব্যথাটা বুকের মাঝ বরাবর হতে পারে, বুকের পুরোটা ছড়িয়ে হতে পারে, অনেক সময় হাতের দিকে আসতে পারে, অনেক সময় পিঠের দিকেও যেতে পারে, গলার কাছটা চোকিংয়ের মতো একটা সেন্সেশন হতে পারে। এইরকম ব্যথা যদি কারোর শুরু হয় এবং সেই ব্যথা যদি প্রথম 5 মিনিটের মধ্যে আপনি একটা সরবেট্রেট দিতে পারেন 5 মিলিগ্রাম জিভের তলায়, সেটা দেওয়ার পরেও যদি দেখা যায় যে তারপরেও ব্যথাটা কমছে না, তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে পেশেন্টের হার্ট অ্যাটাক শুরু হয়েছে। এক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে পেশেন্টকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে অন্তত একটা ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম করা যায়। এবং ইসিজি হচ্ছে ফার্স্ট টেস্ট যে আমরা হার্ট অ্যাটাক আইডেন্টিফাই করতে পারার জন্য। তো ইসিজি করে যদি দেখা যায় পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, তখন পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব এমন একটি হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে পেশেন্টের সেই হার্ট অ্যাটাক কীভাবে হয় এটা প্রথম আমার বলা দরকার। যে হার্ট অ্যাটাক হওয়ার মানে হচ্ছে হার্টের যে করোনারি আর্টারিগুলো আছে ওগুলোর মধ্যে চর্বি জমে ব্লকেজ তৈরি হয়। এখন চর্বি হচ্ছে লিপিড, এই লিপিড প্লাকটা তো একদিনে তৈরি হয় না, প্লাকটা অনেক দিন ধরে আস্তে 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 প্লাকটা বাড়তে থাকে। প্রথমে হয়তো একটা আর্টারির, করোনারি আর্টারি, তার 20% জায়গা প্লাক দিয়ে ব্লক হলো, তারপর এই প্লাকটা বাড়তে বাড়তে হলো 30%, 40%, এরকম করে বাড়লো। এবং এমন কখনোই নয় যে যার ক্ষেত্রে 20% ব্লক রয়েছে তার হার্ট অ্যাটাক হবে না, আর যার 70% বা 80% রয়েছে তার হার্ট অ্যাটাক হবে। 20% প্লাক থেকেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। এবং সেক্ষেত্রে দেখতে হবে সেই প্লাকে যদি লিপিড বেশি থাকে, প্লাকটা যদি আনস্টেবল প্লাক হয়, তাহলে কোনো সময় সেই লিপিডের কোটটার ওপর একটা যেটা হার্টের যেটা শিরার মধ্যে যে লেয়ার এন্ডোকার্ডিয়াম, তার একটা আচ্ছাদন থাকে। এবং কোনো কারণে যদি সেই আচ্ছাদনটা ফেটে যায়, প্লাকের যে কোটটা, যেটা লিপিড কোটটা, সেটা যদি রক্তনালীর মধ্যে চলে আসে, রক্তের সংস্পর্শে আসে, তখনই ওখানে ব্লাড ক্লট ফর্মেশন হয়। ব্লাড ক্লট ফর্মেশন হয়ে পুরো রক্ত চলাচলটা ওই অংশে বন্ধ হয়ে যায়। এবং সেটা হওয়া মানেই আপনার হার্ট অ্যাটাক শুরু হয়ে গেল। এই মুহূর্তে হার্টের রক্ত চলাচল একটা অংশে বন্ধ হয়ে গেল, হার্টের মাসল ওখানে অক্সিজেন পেল না এবং হার্টের মাসল কাজ করা বন্ধ করে দিল এবং আপনার বুকে ব্যথা বা আনুষঙ্গিক যে সিমটমগুলো সেগুলো দেখা দেওয়া শুরু করলো। এবং এরকম ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেই বন্ধ শিরাটিকে খুলতে হবে। যতক্ষণ পর্যন্ত শিরা না খোলা যাবে ততক্ষণ কিন্তু হার্ট অ্যাটাক থামবে না। এটা খোলার দুটো উপায়, একটা হচ্ছে ওষুধের দ্বারা আর একটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাঞ্জিওপ্লাস্টি করে। এখন ওষুধের দ্বারা করতে গেলে পেশেন্টকে অবশ্যই প্রথম 3 ঘন্টার মধ্যে, ব্যথা শুরু হওয়ার প্রথম 3 ঘন্টার মধ্যে সেই ওষুধের প্রয়োগ করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। 3 ঘন্টার পর থেকে কিন্তু সেই ওষুধের রোল আস্তে আস্তে কমতে থাকে। এবং অ্যাঞ্জিওপ্লাস্টি যদি করতে হয় তাহলেও সব থেকে ভালো রেজাল্ট আমরা প্রথম 12 ঘন্টার মধ্যে দিতে পারি। অনেক সময় আমরা দুর্ভাগ্যবশত এমনও দেখি, পেশেন্ট শহরে থাকেন, কলকাতার মধ্যে বাড়ি, তার বুকে ব্যথা শুরু হয়েছে আগের দিন রাত থেকে। সেই পেশেন্ট গ্যাসের ওষুধ খেয়ে বা ডাক্তারবাবুর কথা শুনে একটা অন্য ওষুধ খেয়ে বুকে ব্যথাটা চেপে বসে রইলেন, পুরো রাত কিছু করলেন না, এবং সকালে যখন তার হার্ট ফেলিওর হয়ে অত্যন্ত সঙ্গীন অবস্থা শুরু হলো তখন উনি হাসপাতালে এলেন, তখন অলরেডি হয়তো 12 ঘন্টার উপর পেরিয়ে গেছে। সেই রকম ক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল হয়। এবং এই কারণে আমরা বলি যে হার্ট ইজ মাসল, টাইম ইজ মাসল, মানে আপনি যত তাড়াতাড়ি পেশেন্টকে হাসপাতালে নিয়ে আসবেন তত তাড়াতাড়ি ওনার আর্টারি আমরা খুলে দিতে পারবো, তত তাড়াতাড়ি মায়োকার্ডিয়াল ড্যামেজটাকে আটকানো যাবে। কারণ আমি প্রথমেই বলেছি মায়োকার্ডিয়াম এমন একটা জিনিস, আপনি জন্মের সময় যেই মায়োকার্ডিয়াম নিয়ে জন্মেছেন তার বেশি একটি সেলও আপনাকে পরে আর আপনি তৈরি করতে পারবেন না। ওই যেই ড্যামেজটা আপনার পার্মানেন্ট হবে সেটা কিন্তু আর ফিরবে না। সুতরাং আপনাকে একটা কম্প্রোমাইজড হার্ট নিয়ে যদি আপনি বেঁচেও যান, সেই হার্ট নিয়ে আপনাকে সারা জীবন বাঁচতে হবে। সুতরাং টাইমটা ইম্পর্টেন্ট। যদি হার্টের অসুখ আপনার থাকে, আপনার যদি বুকে ব্যথা শুরু হয়, যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু একজন ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারবাবু, হার্ট অ্যাটাক হলে সাধারণত বুকের কোন দিকে ব্যথা হতে পারে? হ্যাঁ, এটা সাধারণত বুকের বাঁ দিকে হার্ট থাকে। আমরা জানি ব্যথাটা বাঁ দিকে হতে পারে, সেন্ট্রাল চেস্ট পেন হতে পারে, মাঝ বরাবর হতে পারে, বা পুরো বুকে ছড়িয়েও হতে পারে। আচ্ছা আচ্ছা, এরকম নয় যে একটা জায়গাতেই ব্যথা হবে, সবসময় বুকের বাঁ দিকে ব্যথা হবে এরকমটা নয়। এটা বুকের মাঝ বরাবর হতে পারে, বাঁ দিকে হতে পারে, এবং পুরো বুক ছড়িয়েও হতে পারে। ডাক্তারবাবু বারবার বলে দিলেন, তবু আমি একটা কথা বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্ট সম্পর্কিত কোনো ব্যথা, ডাক্তারবাবু যেটা বললেন সবসময় যে বাঁ দিকেই ব্যথা হবে তা কিন্তু না, ছড়িয়ে যেতে পারে। এবং 5 মিনিটের বেশি হয়ে গেলে সরবিটার খাওয়ার পরেও যদি ব্যথা না কমে, তাহলে কিন্তু অবিলম্বে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শ করতেই হবে, কারণ জীবন কিন্তু আমরা আর ফিরে পাবো না। তো সেক্ষেত্রে আমরা এগিয়ে যাব আমাদের আলোচনা। আচ্ছা, আমি যে ব্যাপারটা নিয়ে একটু ডাক্তারবাবুর কাছে আবারও ফিরে যাব, সেটা হচ্ছে ডাক্তারবাবু, হার্ট ব্লক হয়ে যাওয়া, হার্টে ব্লকেজ ধরা পড়া আর হার্ট অ্যাটাক, এই দুটো বিষয় আমরা প্রায়ই গুলিয়ে ফেলি এবং আমি নিজেও গুলিয়ে ফেলি। তো এই দুটো বিষয়ের মধ্যে তো পার্থক্য আছে, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? বেশ, এটা জানতে গেলে আমাদের হার্টের আরেকটু ডিটেলস জানা দরকার। হার্টের তো আমি একটা বলেছি করোনারি আর্টারি একটা সিস্টেম,
হার্টের মধ্যে আরেকটা সিস্টেম আছে যেটাকে বলা হয় হার্টের কন্ডাকশন সিস্টেম। কন্ডাকশন সিস্টেমের কাজ হচ্ছে হার্টের যে ইলেকট্রিক্যাল ইম্পালস আমাদের তৈরি হয়, হার্টের এসএ নোড বলে একটা নোড আছে, সেখান থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয় যেটা আমাদের হার্ট রেট জেনারেশন করে। আচ্ছা আচ্ছা। সেই ইলেকট্রিক্যাল ইম্পালস কন্ডাকশন সিস্টেমের মধ্যে দিয়ে এট্রিয়াম থেকে আলটিমেটলি ভেন্ট্রিকলে ছড়ায়। একটা এভি নোড বলে আরেকটি জায়গা আছে, এসএ নোড থেকে ইম্পালস এভি নোডে যায় এবং এভি নোড থেকে দুটো পার্কিনজি ফাইবারের মাধ্যমে পুরো হার্টের ভেন্ট্রিকলে সেই ইম্পালস ছড়িয়ে পড়ে এবং এই ইম্পালসের কারণে হার্টটা মিনিটে 60 থেকে 100 বার বিট করে। এখন যদি হার্টের এই কন্ডাকশন সিস্টেমে কোনো ব্লকেজ হয়, মানে হার্টের কন্ডাকশন সিস্টেমে যদি কোনো ডিজিজ হয়, সেক্ষেত্রে হার্ট ব্লক হয়। সেইটাকে আমরা বলি কমপ্লিট হার্ট ব্লক বা বাইফ্যাসিকুলার হার্ট ব্লক বা রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক বা লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, এরকম বিভিন্ন ধরনের নাম আছে। আপনারা দেখবেন হয়তো কখনো কখনো যাদের আছে তারা শুনেছেন যে রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, এগুলো সবই হচ্ছে কন্ডাকশন সিস্টেমের হার্টের রোগ। এখন যার ক্ষেত্রে কমপ্লিট হার্ট ব্লক হয় তার ক্ষেত্রে কি হয়, হার্ট রেটটা হঠাৎ করে কমে যায়। হার্ট রেটটা কমে গিয়ে, যেটা নর্মালি আমরা বললাম 60 থেকে 100, সেখানে দেখা গেল হার্ট রেটটা কমে গিয়ে 30 হয়ে গেছে। এরকম সেক্ষেত্রে পেশেন্টের কি সুবিধা হবে, পেশেন্টের প্রথমেই দেখবে সে তার মাথাটা চক্কর দিচ্ছে, কখনো কখনো দু একবার সে চক্কর খেয়ে পড়েও যাবে, হঠাৎ করে চোখের সামনে একটা কালো পর্দা নেমে এলো যেটাকে আমরা বলি ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, হয়তো 2-3 মিনিটের জন্য সে পুরোপুরি আনকনসিয়াস হয়ে গেল। এরকম যদি কখনো হয় এবং তারপর হয়তো আস্তে আস্তে তার জ্ঞান ফিরল, এরকম যদি হতে থাকে তখন আমরা সন্দেহ করি পেশেন্টের হয়তো এই কন্ডাকশন সিস্টেমের কোনো ড্যামেজ হচ্ছে, যেটাকে আমরা বলি পেশেন্টের হার্ট ব্লক হচ্ছে। আর হার্ট অ্যাটাক যেটা আমি বললাম যে হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের শিরার মধ্যে রক্ত জমাট বেঁধে শিরাতে রক্ত চলাচল বন্ধ হয়ে হার্টের মায়োকার্ডিয়াম যদি ব্লাড না পায়, সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক, পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে আমরা প্রায় শুনে থাকি হার্টের যে কোনো সমস্যার ক্ষেত্রে ডক্টররা পরামর্শ দেন অ্যানজিওপ্লাস্টি করার কথা। এই অ্যানজিওপ্লাস্টির বিষয়টা ঠিক কি, আর এটা কি মানে যে কোনো মানে ঠিক কোন কারণে একজন বিশেষজ্ঞ এরকম পরামর্শ দিতে পারেন? অবশ্যই। হার্ট অ্যানজিওপ্লাস্টি হচ্ছে একটা প্রসিডিওর যেটা 1977 সালে প্রথম হয়েছিল। আন্দ্রেয়াস গ্রুনসিক বলে একজন ডাক্তার জুরিখে উনি প্রসিডিওর শুরু করেছিলেন প্রথম, এবং তখন থেকে শুরু করে আজ পর্যন্ত অ্যানজিওপ্লাস্টির রেভলিউশন হয়েছে, অনেক উন্নতি হয়েছে। তখনকার দিনে যা টেকনিক ছিল এখনকার দিনে তার টেকনিক অনেক উন্নত হয়েছে। এই প্রথম অ্যানজিওপ্লাস্টি উদ্দেশ্য হলো হার্টের মধ্যে যে ব্লকেজ তৈরি হয়েছে, সেই ব্লকেজ মানে হার্টের মধ্যে চর্বি জমেছে, কোলেস্টেরল জমে হার্টের যে রক্ত চলাচলের যে নর্মাল প্যাসেজটা সেটা সরু হয়ে গেছে। এই সরু জায়গাটাকে আমাকে খুলে আবার স্বাভাবিক করতে হবে। যখন প্রথম অ্যানজিওপ্লাস্টি গ্রুনসিক করেছিলেন তখন তার কাছে স্টেন্ট ছিল না। স্টেন্ট মানে একটা মেটালের মেশ আমরা বলতে পারি, যাতে একটা মেডিকেটেড কোটিং থাকে। আপাতত আমরা যে স্টেন্টগুলো ইউজ করি সেগুলো সব ড্রাগ এলিউটিং স্টেন্ট, যাতে একটা ড্রাগ কোটিং থাকে। সেই তখনকার দিনে গ্রুনসিনের কাছে কিছুই ছিল না, তার কাছে ছিল শুধু একটা বেলুন, সেটাও তার নিজের হাতে তৈরি। তিনি যেই পেশেন্টকে প্রথম অ্যানজিওপ্লাস্টি করেছিলেন তাকে সার্জারি করার কোনো অপশন ছিল না, তাকে সার্জারি রিফিউজ করা হয়েছিল এবং পেশেন্ট অসহ্য বুকের ব্যথায় কষ্ট পাচ্ছিল। সেরকম পেশেন্টকে তিনি নিজের তৈরি একটি বেলুন নিয়ে গিয়ে ফিমোরাল আর্টারির মাধ্যমে নিয়ে গিয়ে তিনি তার হার্টে গিয়ে সেই বেলুন ফুলিয়েছিলেন করোনারি আর্টারিতে, এবং তাতে পেশেন্টের ব্যথা থেকে পেশেন্ট রিলিফ পেয়েছিল। এই প্রথম সাকসেসফুল অ্যানজিওপ্লাস্টি, প্রথমে যখন বেলুনের সমস্যাটা, বেলুন ইনিশিয়ালি সাকসেসফুল হয়েছিল, সেই সময় একটা বিশাল আলোড়ন তৈরি করেছিল, কিন্তু তাতে দেখা গেল যে একটা সমস্যা হচ্ছে, হার্টের আর্টারিতে একটা ইলাস্টিক প্রপার্টি আছে, এটা আবার রিকয়েল করে। আমি বেলুন ফুলিয়ে দিলাম, আর্টারি সেই সময়টা আর্টারিটা খুলে গেল, কিন্তু ধীরে ধীরে আবার ওই জায়গাটা রিকয়েল করে আবার আগের পজিশনে ফিরে আসে। তো এটা একটা পার্মানেন্ট সলিউশন হতে পারে না, এই কারণে বেলুন অ্যানজিওপ্লাস্টির আস্তে আস্তে জনপ্রিয়তা হারাতে শুরু করলো, এবং তারপরে নেক্সট এটা ডেভেলপমেন্ট এলো, সেটাকে বলা হলো বেয়ার মেটাল স্টেন্ট। বেয়ার মেটাল স্টেন্ট মানে একটা জাস্ট মেটালের মেশ, তার কোনো ড্রাগ কোটিং নেই। সেটাকে আমরা হার্টের মধ্যে নিয়ে গিয়ে যে জায়গাটায় ব্লকেজ রয়েছে সেখানে একটা বেলুনের মাধ্যমে সেই ব্লকেজটাকে খুলে, যাতে আর্টারিটা আবার কোলাপস না করে, সেখানে বেয়ার মেটাল স্টেন্টটা বসানো শুরু হলো। তাতে ইনিশিয়ালি বেলুন অ্যানজিওপ্লাস্টির যে সমস্যাগুলো ছিল, আবার আর্টারি বন্ধ হয়ে যাওয়া, চুপসে যাওয়া, সেটাকে আমরা আটকাতে পারলাম। কিন্তু বেলুন অ্যানজিওপ্লাস্টির পরেও বা ড্রাগ এলিউটিক বেয়ার মেটাল স্টেন্টের পরেও যেটা রয়ে গেল সমস্যা, সেটা হচ্ছে যে দীর্ঘ সময় দেখা গেল যে 2-3 বছর পরে সেই স্টেন্টের মধ্যে দিয়ে আবার আর্টারি নতুন করে কোলেস্টেরল জমে শুরু করেছে। তো একটা লং টার্ম, এটা ইনিশিয়ালি শর্ট টার্ম রেজাল্ট দেখা গেল ভালো, কিন্তু লং টার্মে এটার কিছু কিছু সমস্যা আসতে শুরু করলো। তারপরে আমরা এখন যে নতুন ডেভেলপমেন্ট পেয়েছি সেটা হচ্ছে ড্রাগ কোটেড স্টেন্ট। এই ড্রাগ কোটেড স্টেন্টগুলো এই যে দীর্ঘ সময় আর্টারি আবার নতুন করে ব্লকেজের প্রবণতাটা প্রায় 99% কমিয়ে দিতে সক্ষম হয়েছে। প্রায় 98 to 99% এখন আমরা
সাকসেসফুলি আমরা এই অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারি উইথ ড্রাগ কোটেড স্টেন্ট। অ্যাঞ্জিওপ্লাস্টি ইজ আ ভ্যালিড প্রসিডিওর, ইটস আ এস্টাবলিশড প্রসিডিওর, ইটস আ লাইফ সেভিং প্রসিডিওর। সমস্ত পেশেন্টকে সার্জারি করা সম্ভব নয় বা প্রয়োজনও নেই, এবং যাদের ক্ষেত্রে এখনকার দিনে আমাদের হাতে যেরকম স্টেন্ট রয়েছে বা আমরা যে সমস্ত আরও যন্ত্রপাতি আমাদের হাতে রয়েছে, তাতে আমরা ইকুইভ্যালেন্ট রেজাল্ট টু বাইপাস সার্জারি দিতে পারি। এবং যাদের ক্ষেত্রেই করোনারি আর্টারি ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রেই অ্যাঞ্জিওপ্লাস্টি একটা অপশন হিসাবে এখন আমরা দেখতে শুরু করেছি। আচ্ছা, ডাক্তারবাবু অনেক বিষয় আমাদের কাছে পরিষ্কার করে দিলেন, এবং হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, কীভাবে আমরা যত্ন নিতে পারি নিজেদের শরীরে, সবটা পরিষ্কার করে দিয়েছেন। তবু কিছু কিছু বিষয় আমি আরেকবার ডাক্তারবাবুর কাছ থেকে জিজ্ঞেস করে নেব। সেটা হচ্ছে ডাক্তারবাবু, আর একটা পরিচিত প্রথা বা পরিচিত নামের সাথে আমরা ভীষণভাবে ইউজ টু, সবসময় আমরা শুনি যে বিশেষজ্ঞ মণ্ডলী থেকে এরকম আমাদের পরামর্শ দিয়েছে, পেসমেকার। এই পেসমেকার বিষয়টা আমাদের মানে পেসমেকার এই জিনিসটা কি এবং কখন আমাদের লাগে ডাক্তারবাবু? যেটা আমি বলেছি, হার্টের কন্ডাকশন সিস্টেমে যদি ডিজিজ হয়, যেটা তখন হয় হার্ট ব্লক। এবং হার্ট ব্লক মানে হার্ট তখন হয় নিজে নিজে যে হার্টের রেটটা জেনারেশন হয় সেটা হচ্ছে না, বা হলেও সেটা হার্টের মাসল পর্যন্ত পৌঁছচ্ছে না সেই ইলেকট্রিক্যাল ইম্পালসটা যে হার্টটা পাম্প করতে পারে। তখন আমাদের পেসমেকার বসাতে হয়। পেসমেকার বাইরে থেকে ব্যাটারি দিয়ে, হার্ট একটা পেসমেকারের দুটো পার্ট থাকে, একটা থাকে ব্যাটারি পার্ট যেটা আপনার চামড়ার নিচে বুকের ডান দিকে বা বাঁ দিকে বসানো হয়, এবং সেটাকে গোল চাকতির মতো, সেটা হচ্ছে ব্যাটারি, এবং তার থেকে একটা তার যায় যেটা হার্টের মধ্যে একদম হার্টের ভেন্ট্রিকল পর্যন্ত পৌঁছায়। হার্টের ভেন্ট্রিকলের সঙ্গে তার সংযোগ থাকে, কানেকশন থাকে। সেই ব্যাটারি থেকে ইম্পালস জেনারেশন হয়ে সেই তারের মাধ্যমে আপনার হার্টের ভেন্ট্রিকলে গিয়ে সেটাকে সে স্টিমুলেট করবে, যাতে সে মিনিটে 60 মিনিটস পাম্প আপনাকে করতে পারে, যাতে আপনার নর্মাল যে হার্ট রেট সেটা যাতে মেনটেন হয়। এটাই হলো পেসমেকার। এবং যাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরকম অজ্ঞান হয়ে যাওয়ার, বারবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে, বা ব্ল্যাক আউট হচ্ছে, বা মাথা ঘুরছে, এবং তাদের সঙ্গে ইসিজিতে হার্ট ব্লক পাওয়া যাচ্ছে, ইসিজি হচ্ছে হার্ট ব্লক ডায়াগনোসিস করার জন্য যথেষ্ট। ইসিজি কখনো কখনো ডাক্তারবাবুরা আপনাদের আরেকটি পরীক্ষা বলবেন, যেটা হচ্ছে হল্টার মনিটরিং। হল্টার মনিটরিং আর কিছুই নয়, এটা হচ্ছে একটি লং টার্ম ইসিজি রেকর্ডিং। কখনো কখনো দেখা যাচ্ছে তার ইসিজিতে হয়তো সেরকম কিছু টেল সাইন পাওয়া যাচ্ছে না হার্ট ব্লকের, কিন্তু সেই মুহূর্তটায় হয়তো তার সেরকম হার্ট ব্লক থাকছে না। কিন্তু যদি আমি লং টার্ম ইসিজি সার্চ করি, যদি তার 24 ঘন্টা বা 48 ঘন্টা আমি কন্টিনিউয়াস ইসিজি রেকর্ডিং দেখি, তার মধ্যে কোনো একটা সময় হয়তো আমি সেই হার্ট ব্লকের চিহ্ন খুঁজে পেয়ে যেতে পারি। সুতরাং আপনাকে লং টার্ম ইসিজি বা হল্টার মনিটরিং এর মাধ্যমে অনেক সময় ডায়াগনোসিস করা যায় পেশেন্টের হার্ট ব্লক, এবং সেক্ষেত্রে পেসমেকারের আপনাকে ডাক্তারবাবু পরামর্শ অবশ্যই দেবেন। তার মানে হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লকেজে যেসব পেশেন্ট ভুগছেন তাদের সাথে পেসমেকারের সম্পর্ক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, সেটাই বলছেন কি? হার্ট অ্যাটাক মানেই হার্ট ব্লক নয়। হার্ট ব্লক মানে হচ্ছে হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমের ব্লক। হার্ট অ্যাটাক মানে হার্টের রক্ত চলাচলের রাস্তা, আর্টেরিয়াল সিস্টেমের ব্লক। দুটো ব্লক আলাদা, দুটোই ব্লক। হার্টের আর্টেরিয়াল সিস্টেমের ব্লক হচ্ছে হার্ট অ্যাটাক। হার্টের কন্ডাকশন সিস্টেম, যেখান থেকে হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালসটা পাস করে, সেটার ব্লক হলে আমরা শুধু হার্ট ব্লক বলি, সেটাকে আর হার্ট অ্যাটাক বলি না। বেশ। আচ্ছা, এই হার্ট অ্যাটাক, হার্ট ব্লক বিষয়গুলো কি সাধারণত মানে বয়স সীমাটা কি যে কোনো ক্ষেত্রেই হতে পারে? মানে হার্ট ব্লক সাধারণত বেশি বয়সের লোক। ওকে, এটাই। হার্ট ব্লকটা সাধারণত 60 বছর বয়সের কমে আমরা কমই পাই, হয় না তাই নয়। কিছু কিছু কনজেনিটাল হার্ট ব্লকও পাওয়া যায়, যে জন্মের পরেই কারুর দেখা গেল হার্ট ব্লক। সেরকম কনজেনিটাল হার্ট ব্লক ছেড়ে দিলে, বাদ দিলে, সাধারণত হার্ট ব্লকটা একটু বয়সকালের ডিজিজ, রিজেনারেটিভ ডিজিজ। আচ্ছা, বুঝলাম। ডাক্তারবাবু, আমি আর একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে আজকালকার দিনে বেশিরভাগ মানুষের দেখা যায় থাইরয়েড রয়েছে, ডায়াবেটিস রয়েছে। তো থাইরয়েড, ডায়াবেটিস এবং অন্যান্য প্রেশারের সমস্যা তো থাকেই। তো থাইরয়েড, ডায়াবেটিস, প্রেশারের সমস্যা, যেখানে শরীরে আরও অনেক সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে হার্টের উপর কি এক্সট্রা এফেক্ট তো পড়ছেই। তো সেই ক্ষেত্রে আর কি সাবধানতা অবলম্বন করলে আরও কিছুদিন আমরা একটু হেসে খেলে থাকতে পারবো? অত রেস্ট্রিকশনস চলবে না যে তেল ভাজা খেতে পারবো না, এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, এরকম কিছু শুনতে হবে না আপনাদের থেকে। একটু দেখুন, ডায়াবেটিস যদি আপনার হয়, সেটা আপনার হাতে নেই। ডায়াবেটিস এমনই একটা জিনিস, সেটা আপনি তো আটকাতে পারবেন না। আপনার যদি জেনেটিক্যাল হিস্ট্রি থাকে, স্ট্রং জেনেটিক্যাল হিস্ট্রি থাকে, দেন প্রবাবলি ইউ উইল হ্যাভ ডায়াবেটিস ইন সাম টাইম অফ ইউর লাইফ। বাট কিছু জিনিস আপনার হাতে আছে, যেটা হচ্ছে আপনাকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। আপনার ডায়াবেটিসের রিস্ক থাকুক বা না থাকুক, আপনি যদি একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, যেটা আমি আগে বললাম
যে আপনার পরিমিত খাওয়া দাওয়া, ওজন বাড়তে না দেওয়া, সব থেকে ইম্পর্টেন্ট। আমাদের ভারতীয়দের ক্ষেত্রে দেখা যায় তার ওজন হয়তো বেশি নয়, ওজন হয়তো তার লিমিট, যেটা আমি বলেছি হাইট ওয়াইজ দেখলে সেই লিমিট রয়েছে, কিন্তু যেটা মোস্ট আমরা বলি সেন্ট্রাল ওবেসিটি, মানে তার শরীরের মধ্য অংশটা মোটা, পেটটা মোটা, হাত পাগুলো সরু সরু, পেটটা মোটা, এটাকে আমরা বলি সেন্ট্রাল ওবেসিটি। এবং সেন্ট্রাল ওবেসিটি ইজ directly linked to the risk of diabetes and also risk of coronary artery disease. এই সেন্ট্রাল ওবেসিটিটার থেকে সাবধানে থাকা, যাতে আমার পেটে মেদ না জমে, চর্বি না জমে, আমি যেন ওয়েটটা মেনটেন করে চলতে পারি, আমার লাইফস্টাইলের মধ্যে আমি যেন কোনো নেশা না করি, যেমন স্মোকিং আমি না করি, অ্যালকোহল অ্যাভয়েড করতে পারলেই ভালো। একটা ধারণা আগে ছিল যে কম পরিমাণে অ্যালকোহল হয়তো হার্টের জন্য উপকারী, কিন্তু এখনকার দিনে এটাকে বলা হয় না সেরকম, কারণ এর খারাপ এফেক্টগুলো এতই বেশি যেটা ভালো এফেক্টে মাস্ক করে দেয়। সুতরাং অ্যালকোহল, স্মোকিং এগুলো থেকে দূরে থাকা, একটা পরিমিত ডায়েট ফলো করা, যাতে সব রকমের শাকসবজি, ফলমূল বেশি পরিমাণে থাকবে, লিন মিট বা প্রোটিন বেশি পরিমাণে থাকবে, কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকবে বা ফাইবারযুক্ত কার্বোহাইড্রেট বেশি থাকবে, রিফাইন্ড কার্বোহাইড্রেট কম থাকবে, ডালডা জাতীয় ফুড বা ফাস্ট ফুড এগুলোকে যতটা পারা যায় অ্যাভয়েড করা, একদম আমি বন্ধ করতে বলছি না, কিন্তু যতটা পারা যায় কম পরিমাণে খাওয়া, এবং রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকা, অন্তত 30 মিনিট সপ্তাহে 7 দিন না হলেও 5 দিন একটা মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার বয়সের যেটা পারমিট করবে সেরকম একটা অ্যাক্টিভিটি করা, এগুলোই আপনার ভালো থাকার সহজ উপায়। বেশ, ডাক্তারবাবু কিন্তু আমাদের অনেকটা বলে দিয়েছেন যে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে পারি, কি করে একটু একটু ঝুঁকি আমরা কমাতে পারি। দেখুন, বিপদ তো বলে আসবে না, কিন্তু এতক্ষণ স্টুডিওতে আমাদের সাথে ডাক্তারবাবু ছিলেন, যাদের এরকম সমস্যা রয়েছে তারা অবিলম্বে ডাক্তারবাবুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, প্লিজ ফেলে রাখবেন না, এটুকুই আমি বলবো। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এত রকম সমস্যার সমাধান আমাদের খুব সীমিত সময়ের মধ্যে আপনি বলেছেন। আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যাচ্ছে ডাক্তারবাবুর কন্ট্যাক্ট নাম্বার, ডাক্তারবাবু ফর্টিস হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, একজন কার্ডিওলজিস্ট, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, সবটা যাচ্ছে। তো আমি ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে অমৃতা, চেষ্টা করেছি কিছু সমস্যার সমাধান নিয়ে আসার জন্য। আরও আগামী দিনে এরকম আরও সমস্যার সমাধানের জন্য চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভির পর্দায়। নমস্কার, ভালো থাকবেন। 24 আওয়ার্স টিভি সবার পাশে সবসময়।